আমরা টেন্ডার ক্রয়ের ব্যাপারে কোনো প্রাইস রাখিনি, সো পিপল এনিবডি ক্যান বাই। বিপিএলের মান সম্মান অথবা এর যে ব্র্যান্ড ভ্যালুটা যেভাবে এফেক্টেড হয়েছে আমাদের সেদিকে প্রথম নজর দিতে হবে। আমরা যখন নিয়ন্ত্রক সংস্থা, এখন আমরা যেভাবে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের মধ্যেও স্বচ্ছতা থাকতে হবে। একদম প্রাইমারিলি মানে একটা টেন্ডার বিক্রির প্রক্রিয়া চলছে বা টিভি সত্ত্বটা বিক্রি করতে চাচ্ছেন, আমি যতটুকু জানি একটা মনে হয় মানে ড্রাফট প্রজেক্ট আপনাদের দেওয়ার কথা, আপনি ওই কমিটিটা দেখাশোনা করছেন। না না, আমাদের মার্কেটিং মিডিয়া কমিউনিকেশনস মার্কেটিংটা এনাম দেখছে। অলরেডি পত্রপত্রিকায় এই গ্লোবাল মিডিয়া রাইটসের টেন্ডার বেরিয়েছে। এটা আগামী মাসের মনে হয় 10 তারিখের দিকে এটা খোলা হবে, তারপর একটা সিদ্ধান্ত হবে। এটা তো এখনও বোঝার সময় নেই, কারণ টেন্ডার প্রক্রিয়ায় আমরা টেন্ডার ক্রয়ের ব্যাপারে কোনো প্রাইস রাখিনি, সো পিপল এনিবডি ক্যান বাই। গ্লোবাল মার্কেট ইজ ভেরি সফট, এটা সবাইকে মানতে হবে। আর এখন বিশ্বের বাজারে যেভাবে যুদ্ধ চলছে তাতে তো বাজার আরও মন্দা। সেজন্য আমরা এটাকে বিভিন্ন পর্যায়ে এটাকে আমাদের মিডিয়া রাইটটা বেচার জন্য আমরা টেলিভিশন, স্যাটেলাইট এবং ওটিটি দুটাকে আলাদা করছি। গ্লোবাল করতে পারবে কেউ, খালি বাংলাদেশের জন্য করতে পারবে কেউ, কালো ক্যারিবিয়ানের জন্য করতে, এটাকে অনেক বিভক্ত করা হয়েছে জাস্ট টু ব্রিং মোর প্লেয়ার্স অন দ্য টেবিল। 11টা বিপিএল হয়েছে, তার মধ্যে আমি একটি বিপিএলে টেকনিক্যাল কমিটি হেড করেছি, একটি বিপিএলে আমি গভর্নিং কাউন্সিল, দুটো বিপিএলে, যেটা গতবার একটা সহ। এর বাইরে আমি কোনো বিপিএলে গভর্নিং কাউন্সিলে ছিলাম না। বাট সবচেয়ে বড় যেটা ছিলাম যে আমি 2টা বিপিএলের এনকোয়ারি কমিটিতে ছিলাম, যার মাধ্যমে আমি বিপিএলের যে শর্টকামিংসগুলো সেটা সম্পর্কে আমার একটা ধারণা আছে। এবং তারপরে গত বিপিএলে যেভাবে আমরা বিপিএলের মান সম্মান অথবা এর যে ব্র্যান্ড ভ্যালুটা যেভাবে এফেক্টেড হয়েছে আমাদের সেদিকে প্রথম নজর দিতে হবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বিপিএল বিসিবির জন্য একটা ভালো প্রপার্টি। খালি ইকোনমিক দিকটা চিন্তা করলে না, এটা খেলার দিকটা চিন্তা করলেও এটা আমাদের T20 প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম, যেখানে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে খেলে তারাও তাদের দক্ষতা প্রমাণ করা বা তাদের নিজস্ব ইমপ্রুভমেন্টটা করা সম্ভব। সুতরাং এটার যেহেতু দুদিক থেকে এটার একটা ইম্পর্টেন্স বিসিবির জন্য রয়েছে, সো এই বিপিএলটার প্রথম যেটা করতে হবে এটার স্বচ্ছতা এবং এটার ক্লিনিনেস, ট্রান্সপারেন্সি করতে হবে, যাতে এটার উপরে বিশ্বের এবং যারা এটাতে সাথে জড়িত সকলের যেন একটা মানসিকভাবে এটাকে স্বীকৃতি পায় যে এটার মধ্যে স্বচ্ছতা রয়েছে। এটার অ্যাকসেপ্টেবিলিটি আনতে হবে আগে। আইপিএলে যারা দেখেন, এটা বোর্ডের ডিসিশন হবে ফ্র্যাঞ্চাইজি কিভাবে খালি বাংলাদেশ ভিত্তিক হবে বা আন্তর্জাতিক ভিত্তিক হতে পারবে কিনা, সেটা পর্যায়ক্রমে হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে। তবে যেটা আমি প্রথমেই বললাম যে এবারের যদি পরবর্তী যে বিপিএলটা হবে সেই বিপিএলে বিসিবিকে ইনভেস্ট করতে হবে। আমাদেরকে এটাকে চিন্তা করতে হবে রেভিনিউ সাইড থেকে না চিন্তা করে ইনভেস্টমেন্ট করে এটার ভাবমূর্তিটাকে ভালো করতে হবে। এটা আপনার স্পোর্টিংয়ে যত জায়গায় থাকে এটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু, এটা কোনো ট্যাঞ্জিবল অ্যাসেট না যে একটা ঘর বাড়ি, এটা হচ্ছে এটার ব্র্যান্ড ভ্যালু, এটার পাবলিক অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা কত, সেটার উপরে এটার ভ্যালুটা বাড়ে। তো সেই ক্ষেত্রে এই বিপিএলকে স্বচ্ছ, ক্লিন এবং অতীতের যে ভুলগুলো তার থেকে বেরিয়ে এসে যদি করা যায় তাহলে এটার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। প্রথম বছর হয়তো ইকোনমিক্যালি আমরা উইনার হব না বা আমরা লাভবান হব না, কিন্তু 1-2টা বিপিএলের পরে যদি আমরা একই ধারা বজায় রাখতে পারি অটোমেটিক্যালি বিপিএলের ভ্যালুটা বাড়বে, যেটা আইপিএলের ক্ষেত্রে হয়েছে এবং অন্যান্য T20 ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারেও একইটাই প্রযোজ্য। ভাইয়া, এই লাস্ট একটা ফ্র্যাঞ্চাইজির জন্য আসলে আমাদের অনেক এবার ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে দোষটা যদি আমি একক ফ্র্যাঞ্চাইজিকে দিই সেটা ঠিক হবে না, দোষটা আমাদেরও রয়েছে। আমরা যখন নিয়ন্ত্রক সংস্থা, এখন আমরা যেভাবে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের মধ্যেও স্বচ্ছতা থাকতে হবে। তো সেটা হলে তো এখানে যেটা হবে যে বিপিএলে যেটা হয়ে আসছে বা হচ্ছে সেটা হলো যে দল যারা ফ্র্যাঞ্চাইজি এবং আমরা যারা সংস্থা যারা এটা নিয়ন্ত্রণ করছে
তাদের মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটা বড় পার্থক্য রয়েছে, ফারাক রয়ে গেছে। সেই গ্যাপটাকে কমাতে হবে এবং আমরা সকলেই কিন্তু একটা ইভেন্টের দাবিদার। এখানে ফ্র্যাঞ্চাইজি হবে, আমরা হব, আম্পায়ার থাকবে, যারা পরিচালনা করবে তারা থাকবে, বাট সবাইকে আমরা একটা প্ল্যাটফর্মে আনতে হবে এবং সবাই একসাথে কাজ করতে হবে। আমরা কেউ কারো প্রতিপক্ষ যাতে না থাকি। থার্ড পার্টি কি আপনারা এটা অর্গানাইজের দায়িত্ব দেবেন কিনা, নাকি বিসিবি নিজের কাছে রাখবে? দুটো জিনিস হতে পারে। এই সিদ্ধান্তটা এখনও কমপ্লিট না, কারণ বিপিএল যেভাবে পরিচালিত হচ্ছে সেখানে কিন্তু একটা অ্যাডহক বেসিসে হচ্ছে। বিসিবির একটা ইভেন্ট এবং বিসিবির সকল ডিপার্টমেন্ট এটার মধ্যে ইনভলভ হয়, বিসিবির অন্যান্য কাজ বন্ধ হয়ে যায়। আমি বিভিন্ন বিশ্ব ইভেন্টের সাথে জড়িত ছিলাম। আমি 2011 সালের বিশ্বকাপের কনভেনার ছিলাম সেন্ট্রাল অর্গানাইজিং কমিটির। আমি 3টা দেশেরই এবং আমি অপারেশন কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। তো সেখানে যেভাবে কাজ হয়, ইভেন্টটা চলাকালীন সময় পুরো দলটাই কিন্তু ওই ইভেন্টের জন্য আলাদাভাবে থাকে। আপনারা অনেকে দেখেছেন যে আমরা 2004 সালে অনূর্ধ্ব-19, 2011 বিশ্বকাপ, 14 টি20 বিশ্বকাপ, সব ক্ষেত্রে কিন্তু আমরা একটা আলাদা ফুল একটা টিম করেছি। এটা কমার্শিয়াল হোক, এটা মিডিয়া হোক, টিকেটিং হোক, সব ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয়েছে বিপিএল চালানোর জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি না, ইন্ডিপেন্ডেন্ট জনবল দরকার। সেই জনবলটা বিসিবি কন্ট্রাকচুয়াল বেসিসে নিতে পারে, বিসিবি একটা আউটসোর্স করতে পারে, সেটার কম্বিনেশন হতে পারে। বাট এটা ঠিক যে আমরা এটার জন্য একটা আলাদা আমি জনবল নিয়ে বিপিএলটা করব, যাতে তাদের ফোকাসটা বিপিএলের জন্য থাকে। আমাদের যেটা হয়, বিপিএল শুরু হওয়ার 1 মাস আগে আমরা এটার উপরে ফোকাস দিই। এই ফোকাসটা বছরব্যাপী যেতে হবে এবং আমরা যারা ফ্র্যাঞ্চাইজি আসবে আমাদেরকে দেখতে হবে যে তারা সাস্টেনেবল কিনা, কারণ ওরা যদি সাস্টেন না করে ইভেন্টটা সাস্টেন করবে না। সেখানে আমরা বিভিন্ন ফর্মুলা আমরা আলাপ করছি কিভাবে তাদেরকে আমরা এটা খালি বলবো না যে রেভিনিউ শেয়ারিং, ইট কুড বি আদার অ্যাসিস্ট্যান্স অলসো, যেটার ভিত্তিতে তারা তাদের যে স্পন্সর তাদের একটা ভ্যালু পেতে পারে। তো এ ধরনের কয়েকটা আইডিয়া নিয়ে আমরা আলাপ করছি। নেক্সট বিপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং এই সপ্তাহে হবে। বোর্ড মিটিংয়ের আগে আমরা করব, যাতে আমরা এই জিনিসগুলোকে একটা স্ট্রিমলাইন করতে পারি। দল এবং ভেন্যু নিয়ে রাখবে, কিংবা ভেন্যু আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা? ক্লিন যে কটা দল পাবো সেই কটা, এটা আমাদের একটা মূল চিন্তাধারা। কারণ ভালো ফ্র্যাঞ্চাইজি হওয়া দরকার, যারা ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে বা এই ধরনের ইভেন্টে তাদের সম্পৃক্ততা করতে তাদের মনোবল আছে বা মনোবাসনা আছে, তাদেরকে নিয়ে। আর আরেকটা যেটা বলছি যে আমরা সম্পৃক্ত করা, কারণ আপনি জানেন যে গভর্নিং কাউন্সিলটা আমি মনে করি বর্ধিত করা দরকার। এখানে আরও এক্সপার্টিস আসা দরকার। ইট কুড বি লিগাল এক্সপার্টিস, কমার্শিয়াল এক্সপার্টিস, ফাইন্যান্সিয়াল এক্সপার্টিস, এবং ফ্র্যাঞ্চাইজির থেকেও একটা রিপ্রেজেন্টেশন থাকা দরকার, কারণ উই আর অল টুগেদার। সো এটা আই থিঙ্ক উইল হেল্প মিটিগেট লট অফ দ্য ইস্যুস, যেটা আমরা পরে দেখতে পারি। ভেন্যুটা আপনি জানেন যে আমরা যদি বিপিএল করতে চাই, এটা অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল লেভেলের মিনিমাম ভেন্যু রিকোয়ারমেন্টটা মিট করতে হবে। বিকজ ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আপনার বাইলেটারাল এবং ইন্টারন্যাশনাল লিগের প্রায় সমতুল্য হিসেবে ধরা হয়। তো সেখানে আনফর্চুনেটলি বাংলাদেশে 3টি ভেন্যুই অ্যাক্রিডিটেড ভেন্যু রয়েছে। অন্য ভেন্যুগুলোর অ্যাক্রিডিটেশন অ্যাকচুয়ালি আমরা হারিয়ে ফেলেছি, কারণ অনেক দিন খেলা হয়নি। প্রচেষ্টা থাকবে যে ভেন্যু বাড়ানো, কারণ যত কিছুই আমরা বলি, খেলাকে যদি আমরা আমাদের বাংলাদেশের প্রত্যন্তরে নিতে না পারি, তাহলে কিন্তু এই খেলার মর্যাদাটাও বাড়বে না, এটার ভ্যালুটাও বাড়বে না। তো আমরা খুলনায় করেছিলাম আগে, আনফর্চুনেটলি এরপরে হয়নি। ইট কুড বি বগুড়া, ইট কুড বি রাজশাহী, ইট কুড বি। তো আমরা এই 3টা ভেন্যু, যেটা এই 3টা ভেন্যুর বাইরে যে 3টা ভেন্যুকে আমরা আন্তর্জাতিক ভেন্যু হিসাবে স্বীকৃত ছিল বা তার কাছে গেলে নিতে পারবো যদি সম্ভব হয়। আপনি জানেন যে বিপিএলের সময়সীমা খুব একটা বেশি নেই, তার মধ্যে যে কটাকে আমরা ইলেভেট করতে পারবো ওই লেভেলে করা সম্ভব। যেটা আমি বললাম, বিসিবিকে কমার্শিয়াল সাইড থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনারা মিডিয়ার লোক। যদি আমরা ভেন্যু একসাথে 2টো ভেন্যুতে খেলা চালাতে চাই, দেন টেলিভিশন রিকোয়ারমেন্ট অফ ইকুইপমেন্ট উইল বি টু, সো দ্যার ইজ কস্ট।
সো আমাদেরকে কস্ট ভার্সেস বেনিফিটগুলো দেখে ভেন্যুটা বাড়াতে হবে। মোহাম্মদ আর একটু যোগ করে, যেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড না থাকলে আমার মনে হয় না এই ইভেন্টটা সার্ভাইভ করবে। বিপিএলকে যদি তার পূর্ণ মর্যাদায় আনতে হয়, একটা সময় বিপিএল আইপিএলের পরের ইভেন্টই ছিল, যদি ওয়ার্ল্ড পপুলারিটিতে বলি, সেখানে আনতে হলে দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি দিত। আমি যেহেতু বিজনেস করি, আমি বুঝি যে আমি যদি একটা বিজনেসে ইনভলভ হয়ে আমি প্রথম বছর প্রফিট করি না, তারপরের বছর হয়তো থার্ড ইয়ারে গিয়ে আমি প্রফিটেবিলিটির দিকে যেতে চাই। সো এটা দীর্ঘমেয়াদী না হলে আমার মনে হয় না এই লিগটা সার্ভাইভ করবে। চুক্তিটা কত বছর হতে পারে? 3 বছর কিংবা 5 বছর? 3 বছর ইজ টু শর্ট। 5 বছর? 5 বছর বলিনি, আমি বলেছি 3 বছর ইজ টু শর্ট। ভাই যেটা হচ্ছে এই বিপিএল 11 আসর একটু দায়িত্ব নিয়ে কাজ করা উচিত ছিল কিনা, কারণ গতবার ফারুক ভাই যেটা করেছেন নিজেদের একটা টিম নিয়েছেন, সেই টিমটা মূলত বিশ্বকে পচিয়েছে আর কি, বলতে গিয়ে ভাবমূর্তি নষ্ট হয়েছে। কী বিষয়গুলো আপনার জন্য খারাপ লেগেছে? দেখেন, সবচেয়ে প্রথমে আমি বলতে চাই, আমি পিছের দিকে তাকাতে চাই না, তবে আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে আমি বিপিএলের এনকোয়ারি কমিটিতে ছিলাম। এনকোয়ারি কমিটি কখন হয়? যখন কোনো অব্যবস্থাপনা হয় বা কোনো অনিয়ম হয়, এগুলো নিয়ে, এবং সেগুলো আমি ভালোভাবেই জানি এবং আশা করি আপনারাও সকলেই জানেন। তো ওই জায়গাগুলোতে আমাদেরকে প্লাগ করতে হবে যাতে ওগুলো রিপিটেড না হয়। সুতরাং অতীতে যেটাই হয়ে থাকুক, এটার জন্য যেই দায়ী হয়ে থাকুক, ফ্র্যাঞ্চাইজি বা নিয়ন্ত্রণ সংস্থা, সেটা চুলচোরা হিসাব করে আমরা তার থেকে যদি বেরিয়ে এসে ভালো করতে পারি, সেটাকেই আমাদের দেখা উচিত। লাস্ট আসরে আপনি ছিলেন কমিটিতে, কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন আপনার মনে হয়, এবং লাস্ট আসরটা কি আদৌ লাভজনক ছিল? মানে আপনি প্রথমত হচ্ছে যে গত বিপিএলে আমরা গভর্নিং কাউন্সিলের একটা মিটিং করেছি বিপিএল শুরু হওয়ার আগে, বিপিএল শেষ হওয়ার পরে আরেকটা মিটিং হয়েছে। তার মানে সম্পৃক্ততা সম্পর্কে আপনি বুঝতেই পাচ্ছেন যে অত বেশি ছিল না। লাভ অংশের কথা যদি আমি বলি, আমরা মনে হয় আপনাদেরকে অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়েছি যে কোথায় কী অবস্থান আছে। আমরা জানেন যে টিকিটের একটা লাভ্যাংশর কিছু আমরা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে দিয়েছি। এরপরেও এখনও সকল কমার্শিয়াল রাইটসের সকল টাকা পাওয়া যায়নি। সকল টাকা যদি আমরা পাই তাহলে হয়তো 2-2.5 কোটি টাকা লাভ হতে পারে, আর যদি সেখানে না পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলো লসের ভাগিদার হতে হবে। 1200 কোটি টাকা মনে হয় ক্রিকেটের ব্যাপারেও আমরা আপনার জানিয়েছি। ইয়েস, রেভিনিউটা একটা সঙ্গে, রেভিনিউর সাথে কিন্তু এক্সপেন্সেসগুলো ধরতে হবে। রেভিনিউর বাইরে যদি সকল এক্সপেন্স যদি আমরা ধরি, তাহলে হয়তো আমাদের 6 কোটি টাকার মতো আমাদের টিকিটে এসছে, সব এক্সপেন্স বাদ দিলে নেট যদি আমরা বলি। এরপরে আমরা সবাইকে দেওয়ার পরে টিকিট থেকে আমাদের প্রায় 2-2.5 কোটি টাকা এসছে নেট টু বিসিবি। বাংলা টাইগার্স একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি চ্যালেঞ্জার্স, যারা বেশ খুব একটা প্রফেশনাল ছিল, মানে পারবে। আর লাস্ট ইয়ারের মতন আমরা দেখবো যে অনেকেই আক্ষেপ করবে যে আমাদেরকে দল নেওয়ার সুযোগটা দেওয়া হয় না। দেখেন, দল নিতে হলে, যেটা আমি প্রথমে বললাম, তাদের ফাইন্যান্সিয়াল সক্ষমতা থাকতে হবে, তাদের কমপ্লায়েন্ট অর্গানাইজেশন হওয়া দরকার, তাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকা দরকার, যেটা আমাদের 16 কোটি লোকেরই আছে মনে হয়। সেখান থেকে ওই জিনিসগুলোর থেকে কিছু কিছু কি পয়েন্টে আমরা ইভ্যালুয়েট করব, সেটা কে ভালো কে খারাপ সেটা আমি বলতে চাচ্ছি না। বাংলাদেশে অনেক ভালো কর্পোরেট হাউস আছে। আপনি যদি অন্য জায়গায় দেখে থাকেন, ভারত বা অন্য ইন্ডিয়া বা পাকিস্তানে, ওদের যে কর্পোরেট হাউসগুলো সামনে এগিয়ে এসছে, সেগুলো এখন অনেক সুনামধন্য কর্পোরেট হাউস। আমাদের অনেক কর্পোরেট হাউস এখন স্টক মার্কেটে আছে, এবং এ ধরনের যদি সংস্থাগুলোকে বা কোম্পানিগুলোকে আমরা বিপিএলে আনতে পারি, তাহলে বিপিএলই লাভবান হবে, বাংলাদেশ ক্রিকেট লাভবান হবে, দেশের ক্রিকেট লাভবান হবে। নোয়াখালীর টিম নিয়ে নাকি আমরা দেখতে পাচ্ছি, আগ্রহ দেখছি, আপনার সাথে কোনো কথা বলেছি কিনা এবং কোনো আলোচনা হয়েছে কিনা? দেখেন, এটা আমরা কি মেইন সিটিসগুলোর নাম দিয়ে ব্যবহার করব না কোনো ডিস্ট্রিক্টের নাম করব, সেটা অবশ্য বিসিবি নেবে। হ্যাঁ, অনেকে আনঅফিসিয়ালি আলাপ আলোচনা অনেকেই করেছে, বাট আমরা যখন অফিসিয়াল ফর্মালিটিতে যাব, দেখি কারা টেবিলে আসে। রিজিওনাল ক্রিকেট নিয়ে একটু বলবেন, কতদূর অগ্রগতি বা আমাদের যে 25 বছরের টেস্ট পূর্তি, এটা একটা প্ল্যাটফর্ম, কিন্তু এই প্ল্যাটফর্ম দিয়ে আমরা দেখতে চাচ্ছি যে আমরা কি করে
রিজনাল ক্রিকেটটাকে আরও শক্তিশালী করতে পারি। আপনারা যারা ঢাকার বাইরে যেয়ে থাকেন আপনারা অনেকে হয়তো জানবেন যে বেশিরভাগ জায়গায় ক্রিকেট মৃত, লিগ হয় না। বিসিবির আয়োজিত অনূর্ধ্ব 14, 16, 18 স্কুল ক্রিকেট, NCL এগুলার বাইরে কিন্তু ক্রিকেটের সংখ্যা কমে গেছে। সেটাকে উজ্জীবিত করতে হবে, কারণ আমাদের খেলোয়াড়ের সংখ্যা কমে যায় এর মাধ্যমে। মানে আমি বলবো যে ফর্মাল কম্পিটিটিভ ক্রিকেট থেকে সরে যায়। সেই কম্পিটিটিভ ক্রিকেটটাকে বাড়ানোর জন্য আমরা বোর্ডে বেশ কিছু আলাপ আলোচনা করেছি। আমরা কিছু পাইলট প্রজেক্ট হিসাবে কিছুটা রিজনে আমরা কিছু কম্পিটিশন মানে প্লেয়িং কম্পিটিশন আনবো, যাতে করে লিগ বা লিগের মতো করে হলেও হয়তো রিজনাল লিগ হবে। এখানে ওখানকার লোকাল খেলোয়াড়রা খেলবে, তাদেরকে আমাদের তো অপরচুনিটি করে দিতে হবে। আমরা অপরচুনিটি যদি না দিই তাহলে ওরা কী করে ক্রিকেটে আসবে, সেই জায়গাটা আমরা হয়তো উন্মুক্ত করব। আমি খুব আশাবাদী যে আগামী সিজন থেকে আমরা কিছু হলেও রিজনাল ক্রিকেট দেখতে পাবো। চট্টগ্রামে লম্বা সময় ধরে ডোমেস্টিক সময় এবং ইনডোরটাও অনেক লম্বা সময় পড়ে আছে। একটা টার্ফ আনা হয়েছে সেখানে অস্ট্রেলিয়া থেকে, কিন্তু টার্ফ বসানোর লোক নাই, এটা আসলে সঠিক নয়। টার্ফগুলো আমরা সবগুলো ইনডোরের জন্য এনেছি। আপনারা জানেন এই সবগুলো ইনডোর চট্টগ্রামটা পরে রিনোভেটেড হয়েছে, নতুন করে বানিয়েছে, বা এই ইনডোরগুলো 2004 সালে হয়েছে। আনফর্চুনেটলি ওভার দ্য পিরিয়ড আর আমরা একটা নতুন কিছু বানাতে পারিনি। এটা আমাদেরই আমাদেরই বলবো যে ফেইলিয়ার, যে আমরা এগুলো করতে পারিনি। চট্টগ্রামে এবং অন্যান্য ভেন্যুগুলোতে আমরা যেই অস্ট্রেলিয়া থেকে যেই ইনডোর টার্ফ এনেছি সেটা জুলাই মাসে এগুলো স্থাপনা করা হবে। এটার একটা পেমেন্ট জটিলতা ছিল, সেই জটিলতা কেটেছে এবং জুলাই মাসের মধ্যে আমরা সবগুলো ভেন্যুতে এটাকে স্টাবলিশ করতে পারবো। আপনি যেটা বললেন খালি চট্টগ্রামে 350, এটা না। আমি কিছুদিন আগে ময়মনসিংহ ডিভিশন হয়েছে, সেখানে ভিজিটে গিয়েছিলাম। 1990-এর পরে কোনো লিগ হয় না। এরকম যদি আমাকে দেন আমি অনেকগুলা ডিস্ট্রিক্টের কথাই বলতে পারবো। তো সেই জায়গা থেকেই আমরা রিজনাল ক্রিকেট এবং রিজনাল লিগ তো শুরু করার একটা প্রচেষ্টা থাকবে এবং বলেছি ইনশাল্লাহ আগামী সিজনে এটা হবে। যেই থাকুক, আমরা থাকি বা আমাদের পরেও যে থাকুক, আমি আশা করব তারা যেন এটা নিয়ে অগ্রসর হবে।